ডিবেঞ্চার বন্ড সিকিউরিটি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা অনলাইনে রিটার্ন কীভাবে সাবমিট করবেন। সম্মানিত ভিউয়ার্স, গত 9 তারিখ থেকে অনলাইনে রিটার্ন সাবমিট করা যাচ্ছে, ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। তাহলে এটি আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি খুব অনায়াসেই সকল প্রকার ঝামেলামুক্ত হয়ে একদম স্পেশালভাবে, অর্থাৎ আপনি ত্রুটিমুক্তভাবে আমার এই ভিডিওটি দেখার পর নিজেই অনলাইনে আয়কর বা ইনকাম ট্যাক্স সাবমিট করতে পারবেন। আমি এই ভিডিওটিতে 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটি ভুল হলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে অনুরোধ করছি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে লিখবেন ই-টিন বা ই-রিটার্ন। আমি ই-রিটার্ন লিখলেও হবে, আবার ই-টিন লিখলেও হবে। তা আমি লিখে দিচ্ছি এখান থেকে ই-রিটার্ন। আমি এখানে ই-রিটার্ন লিখে দিচ্ছি এখান থেকে। ই-রিটার্ন লেখার পর এখানে কয়েকটি ধাপ আছে। এখানে ই-টিন, ই-রিটার্ন, রিটার্ন ভেরিফাই, যে ই-রিটার্ন লেজার ইত্যাদি আপনি দেখে নেবেন আর কি টাকা। এখন ই-রিটার্নে যাওয়ার পর ক্লিক করছে, এখান থেকে একটি পেজ আসবে। আপনি যদি লগ ইন করা না থাকে, আপনি যদি এনবিআর এর ওয়েবসাইটে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করার পর জন্য আপনাকে এই যে নিচে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে হচ্ছে আপনার সাইন ইন। যদি রেজিস্ট্রেশন করতে চান প্রথমে, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার টিন নাম্বারে দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন। টিন নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিবেন। দেওয়ার পর এখানে বলছে ক্যাপচা, এখানে যা রয়েছে হুবহু তাই লিখতে হবে। যদি কোনো ক্যাপচা আপনার যদি বুঝতে ভুল হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে এখানে আপনি রিফ্রেশে দেবেন, তো নতুন একটি ক্যাপচা আসবে। যদি এটাও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি এখানে নতুন একটি ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা দিয়ে ভেরিফাই করলে আপনার কিন্তু রেজিস্ট্রেশনটি সাকসেস হয়ে যাবে। তবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন, মোবাইলে একটি কোড যাবে। এই কোডটি দেওয়ার পর আপনি যখন ভেরিফাইতে ক্লিক করবেন বা ওকে ক্লিক করবেন, তখন আপনার কিন্তু এটি রেজিস্ট্রেশনটি হয়ে যাবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, তাহলে আমি এখানে আর দেখাচ্ছি না। এখন আমি চলে যাবো সাইন ইনে। এই সাইন ইনে আসার পর আপনি আপনার যে 3 নাম্বারটি যে রয়েছে, যদি রেজিস্ট্রেশন করে থাকেন 3 নাম্বারটা অবশ্যই আপনি খুলেছেন, যেহেতু অনলাইনে কাজ করবেন, তাহলে এখানে আপনি আপনার 3 নাম্বারে দেবেন এবং পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে ক্যাপচা দিবেন। এই যে ক্যাপচা এখানে যা আছে হুবহু তাই লিখতে হবে। ছোটো হাতের হলে ছোটো হাতের, বড় হাতের হলে বড় হাতের, সংখ্যা হলে সংখ্যা, যা আছে তাই দিবেন। দেওয়ার পর আপনি চলে যাবেন সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার যে পেজটি আসবে, এখন এরকম একটি পেজ চলে আসবে। আর এখান থেকেই মূল কাজটি শুরু হয়ে যায়। এখান থেকে শুরু করার পর আপনি এই সাবমিশনে যদি এরকম 3টা অপশন থাকে, হোম, সাবমিশন, ট্যাক্স রেকর্ড, এখানে মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। আমি এটি দেখিয়ে দেবো অবশ্যই। আপনি যদি নতুন হয়ে থাকেন, দেখতে থাকুন একটু ধৈর্য ধরে। এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো সমস্যা থাকবে না। আপনি অনায়াসেই আপনি নিজেই আত্মবিশ্বাসের সাথে আপনি কাজ করতে পারবেন। এবং এই ভিডিওটির মাঝখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আপনাকে অনেক উপকারিতা করবে, অনেক সহযোগিতা করবে। তাহলে আপনি এরকম 3টি অপশন পাবেন। এখান থেকে আপনি চলে যাবেন সাবমিশনে। এই সাবমিশনে ক্লিক করার পর যে রেগুলার ই-রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এরকম পেজ চলে আসবে। এখন এখানে যেহেতু আপনি যে জন্য দিবেন, তাহলে এখানে অবশ্যই এখানে সেলফি থাকবে। এখানে যে অ্যাসেসমেন্ট ইয়ার,
এখানে কোনো পরিবর্তন করা যাবে না, এখানে যা আছে ডিফল্ট থাকবে। আর ইনকাম লেয়ার এখানেও চেঞ্জ করা যাবে না, যদি চেঞ্জ করেন তার কিন্তু ভুল হয়ে যাবে এটি। এখানে আপনার 1/7/2023 থেকে শুরু করে, অর্থাৎ 23 সালের জুলাই মাস থেকে শুরু করে আপনার 24 সালের 30 জুন পর্যন্ত কাজ করতে হবে। এখানে আপনার কখনো মোট হাত দেবেন না, এখানে চেঞ্জ করবেন না। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশনড ইনকাম ইয়ার, যেহেতু আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দাখিল করবেন, আয়কর রিটার্ন দাখিল করবেন, অবশ্য আপনার ইনকাম আছে, এই জন্য এটি ইয়েস দিবেন। বলছে যে এনি ইনকাম হুইচ ইজ দ্য ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, আপনার এর বাইরে অর্থাৎ কী ইনকাম আছে এটি যদি হওয়া থাকে তাহলে আপনার দিবেন। ট্যাক্স বহির্ভূত ইনকাম কী আছে এখানে দিতে হবে, ইয়েস নলে না। রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখানে দিবেন রেসিডেন্ট। এখন এখানে যদি আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, বিদেশি হয়ে থাকেন, তাহলে এখানে দিবেন নন রেসিডেন্ট। তবে এখানে কতদিন থাকলে, আপনি যদি কতদিন বিদেশে থাকলে আপনাকে প্রবাসী ধরা হবে, বা কতদিন দেশে থাকলে আপনাকে রেসিডেন্ট ধরা হবে, এই বিষয়টি হিসাব রয়েছে। এটা চলে আসছে এখানে হেডস অফ ইনকাম। আপনি যদি চাকরি থেকে যদি শুধু ইনকাম থাকে তাহলে আপনি দেবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখানে যদি ধরে রয়েছে দেখুন, এখানে যে পাশে প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে, আপনি যখন কাজটি এখানে ধরবেন এখানে আপনাকে ডিটেলস বলে দিবে যে সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম অ্যাজ অ্যান এমপ্লয়ি। আপনি যদি চাকরিজীবী হন তাহলে এখানে এটিতে ক্লিক করবেন। এরপর রয়েছে এখানে যে ইনকাম ফ্রম রেন্ট, আপনার যদি বাড়ি বা থেকে কোনো ইনকাম আসে তাহলে এটিও আপনাকে সিলেক্ট করতে হবে। ইনকাম ফ্রম এগ্রিকালচারাল, যদি কৃষি থেকে আপনার কোনো ইনকাম আসে তাহলে আপনাকে এখানে এটাও সিলেক্ট করতে হবে। ইনকাম ফ্রম বিজনেস, আপনার যদি ব্যবসা থাকে, যদি ব্যবসা থেকে ইনকাম আসে তাহলে এটি আপনাকে সিলেক্ট করতে হবে। ক্যাপিটাল গেইনস, এখন এখানে বলছে যে সিলেক্ট দিস হেড ইফ ইউ হ্যাড ইনকাম ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট, ফর এক্সাম্পল প্রপার্টি সেল অর শেয়ার ট্রান্সফার। বুঝতে পারছি, যদি এখানে যদি আপনি প্রপার্টি বিক্রি করে থাকে বা শেয়ার ট্রান্সফার হয়ে থাকে তাহলে আপনি এই অপশনটি ক্লিক করবেন। বলছে যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এখানে বলছে যে সিলেক্ট দিস হেড ইফ ইউ রিসিভ এনি ইন্টারেস্ট অর প্রফিট অর সেভিং সার্টিফিকেট, ডিবেঞ্চার অর আদার সিকিউরিটিস, তাহলে আপনাকে এইটাও সিলেক্ট করতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে লাইসেন্স, ক্যাশ সাবসিডি ইত্যাদি রয়েছে, এখানে যদি থাকে আপনার এখানে ক্লিক করতে হবে। তাহলে আমি যেহেতু আজকে শুধুমাত্র আমার যা জন্য করছি তার শুধুমাত্র চাকরিজীবী, শুধু এখান থেকে ইনকাম হয়, শুধু আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। এরপরে এখানে আর তেমন কোনো কাজ নেই, আমি এখন দিয়ে দেবো। চাইলে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে পারি, তাহলে অটোমেটিক সেভ হয়ে যাবে এবং নেক্সট পেজে চলে যাবে। আর যদি আপনি চান যে সেভ করবেন প্রথমে, তাও করতে পারবেন। আমি দিচ্ছি ড্রাফট সেভ বা সেভ ড্রাফট সেভ। আমি এখানে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে রয়েছে এখানে যে এখানে এখান থেকে করতে হবে লোকেশন সিলেক্ট করতে হবে, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এখানে কয়েকটি ধাপ আছে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার সিটি, এনি আদার এরিয়া। যদি আপনি যদি কোনো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না হন তাহলে আপনি দিবেন এনি আদার এরিয়া, দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এখানে আপনি ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন। আপনার যদি জিরো রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস বা নো যাই যায় না কেন, এতে কোনো যায় আসে না। ক্লেম ট্যাক্স হচ্ছে আপনি যদি আপনার যদি আয়কর দিতে হয়, ধরুন মনে করেন 10,000 টাকা আয়কর দিতে হবে, আয়কর চলে আসছে, সেক্ষেত্রে আপনার ব্যাংকে কিছু টাকা আপনার ডিভিডেন্ড হিসেবে কিছু জমা আছে, সেক্ষেত্রে লাভ পেয়েছেন, সেক্ষেত্রে কিছু টাকা আপনার আয়কর থেকে কটন যাবে, বাকি দিতে হবে, এটা একটা সুবিধা। আর জিরো রিটার্নের ক্ষেত্রে এটি ইয়েসও দিতে পারেন, নো দিতে পারেন, এতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শেয়ার হোল্ডার ডিরেক্ট অফ এ কোম্পানি, আপনি যদি শেয়ার হোল্ডার হন
কোম্পানি, তাহলে এখানে ইয়েস, নাহলে নো। হচ্ছে IT10B রিকোয়ারমেন্টস, গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ। যদি সম্পদ যদি 85 লক্ষ বেশি হয় তাহলে আপনি ইয়েস দিবেন, নাহলে নো। ওন মোটর কার, এখানে মোটর কার বলতে এখানে মোটর সাইকেলকে বোঝায় না। আপনার যদি 4 চাকার কোনো গাড়ি থাকে, প্রাইভেট কার, মাইক্রোবাস ইত্যাদি, তখন বলছে মোটর কার। তবে যাদের শুধুমাত্র মোটর সাইকেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি বোঝায় না, তাদের ক্ষেত্রে নো হবে আর কি। ওন অফশোর প্রপার্টি, এটা নো দিবেন। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন এলাকায় যদি কোনো কি হাউস প্রপার্টি থাকে তাহলে এখানে ইয়েস, না হলে নো। আমি দিচ্ছি ড্রাফট, সেভ ড্রাফট। এরপর আমি এখন যাব, এখন আমি যাচ্ছি এখান থেকে যে ইনকাম আমার, এখানে আমি এখন আমি এখানে যাচ্ছি 7 কন্টিনিউ, একটা যাচ্ছি এখান থেকে, এগুলো আমি বলে দিয়েছি। এখন আমি যাচ্ছি 7 কন্টিনিউ। এখন এই যে এখানে আবার যে এমপ্লয়ি টাইপ, এখানে 3 ধরনের রয়েছে, যে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস, গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রো আইবাস প্লাস প্লাস, প্রাইভেট পাবলিক আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, স্যালারি সাবজেক্ট টু রিডিউসড ট্যাক্স রেট। এখানে আপনি যদি পূর্ণাঙ্গ সরকারি চাকরিজীবী হন তাহলে আপনি দেবেন আইবাস প্লাস প্লাস, পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস। আর যদি পূর্ণাঙ্গ সরকারি না হন, তার যেমন হাই স্কুলের শিক্ষক, বেসরকারি হাই স্কুলের শিক্ষক, তারা কিন্তু পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস অন্তর্ভুক্ত তারা হবে না, এটা হবে পেমেন্ট নট থ্রো আইবাস প্লাস প্লাস। আর আপনি যদি প্রাইভেট চাকরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি বুঝতে পারছেন কী দেবেন। আমি এখান থেকে যেতে দিচ্ছি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাস প্লাস প্লাস। এখন নেম অফ দ্য অফিস, আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা আপনি যেখানে চাকরি করেন সেইখানকার ঠিকানা দিবেন। এখন হচ্ছে রেজিগনেশন, এখানে আপনার পদবি উল্লেখ করতে হবে, এখান থেকে আপনার পদবি উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে যে বেসিক পে, এখানে বেসিক পে এখান থেকে দিতে হবে। যে প্রথমে আপনার অর্থাৎ আপনার 1/7/2023 থেকে শুরু করে আপনার 30/6/2024 পর্যন্ত আপনার যে মূল বেতন ছিল সেটার 12 গুণ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি এখান থেকে একটু জিনিস। এটা আমি একটা এক্সারসাইজে লিখে রেখেছি। এই যে আমার মূল বেতন হচ্ছে এটি, আর 12 মাসে গুণ করলে হয় এটি। বাড়ি ভাড়া হয় এটার মূল বেতনের 40%, তার 12 গুণ। চিকিৎসা ভাতা সবার জন্য 1500 টাকা, এটা 12 গুণ। টিফিন এটা তার 12 গুণ। আমি একটি শিক্ষা ভাতা পেয়ে থাকি, এটা 12 গুণ। উৎসব ভাতা আমরা পেয়ে থাকি 2টি, তো 2 ঈদের 2টি উৎসব ভাতা পেয়ে থাকি, এটার দ্বিগুণ। এখানে 12 মাস হবে না এটা। নববর্ষ ভাতা বা বৈশাখী ভাতা যেটা আমরা পেয়ে থাকি 20%, অর্থাৎ মূল বেতনে 20%। আর বিশেষ প্রণোদনা, এটা যাদের 20,000 টাকা স্কেল, যাদের বেসিক, যাদের 20,000 টাকা বা তার নিচে তাদের ক্ষেত্রে ফিক্সড 1,000 টাকা, আর যাদের 20,000 প্লাস তাদের উপরে তাদের ক্ষেত্রে 5% যা হয় সেটাই লিখে রেখেছি। তাহলে আমাদের মূল বেতন রয়েছে এখানে, সেটা আমি 12 গুণ করেছি। বাড়ি ভাড়াও ঠিক 12 গুণ, মেডিকেল 12 গুণ। হচ্ছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, অর্থাৎ বৈশাখী ভাতা আমরা যেটা বলি সেটা, বা নববর্ষ ভাতা। ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ আপনার 2 ঈদের জন্য 2টা বোনাস পাই সেটি। আর এডুকেশন অ্যালাউন্স। সম্মানিত ভিউয়ার্স, এই যে এখানে 3টে অপশন রয়েছে, যে লাল যে দেখা যাচ্ছে লাল, এই 3টি কিন্তু আপনার এখানে থাকবে না। এটি শুধুমাত্র থাকবে যে বেসিক পে, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার
ফেস্টিভ্যাল উৎসব, এই কটা অপশন কিন্তু ডিফল্টভাবে থাকবে। যদি এগুলো আপনি খুঁজে না পান তাহলে কী করতে হবে, যে অ্যাড মোড যে অপশনটি রয়েছে, অ্যাড মোডে ক্লিক করে আপনি আর কি ভাতা পেয়ে থাকেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে জিপি ইন্টারেস্ট, আমি যেহেতু কোনো জিপি থেকে কোনো ইন্টারেস্ট বা লাভ নেই না, এখান থেকে আমি এই জন্য আমার জন্য এটি 0। আর যদি কোনো কিছু বন্ধ করতে হয়, ডিলিট করতে হয়, তাহলে এখানে আপনি ডিলিট দিবেন, তাহলে আপনার এটি চলে যাবে। এটা কি এটি দিচ্ছি এখান থেকে রিমুভ। এখন যদি যোগ করতে হয় এই করে থাকবে, আপনার ডিফল্ট হিসেবে থাকবে। আর এগুলো আপনি পাবেন না, এখান থেকে আপনাকে ক্লিক করে আপনি যে যে ভাতাটি পেয়ে থাকেন সেইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। জিপিএফ এখান থেকে জিপিএফ ইন্টারেস্ট, আমি যে জিপিএফ যে টাকাটি রাখি সেখান থেকে এখন আমি লাভ নিই না, সুদবিহীন। ওখান থেকে দিচ্ছি সেভ ড্রাফট। এখন আমি যে তথ্যগুলো দিয়েছি এখানে সেটা আমি এখানে দেখবো একটা নজরে, যে এমপ্লয়ি সামারি। দেখুন এই যে বেসিক পে আমি যেটি দিয়েছি এন্ট্রি করেছি, বেসিকের 12 গুণ, হাউস রেন্ট ঠিক এটারও 12 গুণ করেছি, মেডিকেলও 12 গুণ, ফেস্টিভ্যাল অ্যালাউন্স এটা গুণ যেটা 2 গুণ, স্পেশাল পে অর্থাৎ 15 জন আমি দিয়েছি এখানে, এডুকেশন অ্যালাউন্স দিয়েছি এখানে 500 করে 12 মাসে। জিপিএফ ইন্টারেস্ট আমি কোনো লাখের থেকে লাভ নেই না। টিফিন অ্যালাউন্স এটি দিয়েছি, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এটি দিয়েছি। তাই দেখুন আমি হচ্ছে মোট ইনকাম। আর তার মধ্যে শুধুমাত্র বেসিক পে অর্থাৎ মূল বেতন এবং আপনার উৎসব ভাতা এই দুইটি কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই টাকার উপর কিন্তু আপনার যদি ইনকাম ট্যাক্স আসে তা দিতে হবে। আর আপনার হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, তারপর স্পেশাল পে, এডুকেশন অ্যালাউন্স, জিপিএফ ইন্টারেস্ট এগুলোর প্রতি কিন্তু আপনার কোনো আপনার আয়কর রাখবে না এগুলোর উপরে। তাহলে আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা ট্যাক্স এক্সেম্পটেড, অর্থাৎ এই টাকার উপর আমাকে কোনো আয়কর দিতে হবে না, এই টাকাগুলিতে কোনো আয়কর দিতে হবে না, আসবে না। আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার এটা, অর্থাৎ বেসিক যোগ উৎসব ভাতা যেটা এই দুইটার পরে মোট এটি। আমি চলে যাচ্ছি কন্টিনিউতে। এখন এখানে হচ্ছে যে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আপনি কোন কোন জায়গায় আপনার টাকা ইনভেস্ট করেন, আপনি যে চাকরি করেন বেতন পান সেখানে আপনি কোন কোন জায়গায় আপনি ইনভেস্ট করে থাকেন। এগুলো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, এখানে আমার কোনো ইনভেস্ট হয় না। ডিপোজিট পেনশন স্কিম এটাও আমার হয় না। এরপর সঞ্চয়পত্র আমার কোনো নাই। এখানে ইউনিট সার্টিফিকেট এটা এগুলো তো আমার ইনভেস্ট নাই এখানে আমার। লিস্টেড স্টক আর শেয়ার এখানে নাই। জেনারেল ফান্ডটা সবারই থাকে, সব চাকরিজীবী জেনারেল ফান্ড থাকে। এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং আপনি এক বছরে কত টাকা জমা রাখেন জেনারেল ফান্ডে সেটা দিবেন। কেউ মাসে 2000 3000 এভাবে রাখে, 12-20 কেউ রাখে, সেক্ষেত্রে এক মাসে যত হয় তার 12 গুণ করবেন আপনি। আর এখানে কোন অ্যাকাউন্ট নাম্বারে দিবেন আমি একটু দেখে দিচ্ছি এখান থেকে। এটা হচ্ছে অনলাইনে আসার পূর্বে যেটি ছিল আমাদের হাতেতে লেখা ছিল, যেটা ওল্ড, আপনার এই অ্যাকাউন্ট নাম্বারে দিবেন। আর কীভাবে অনলাইন থেকে জিপিএফ স্লিপ বের করতে হয় আমার চ্যানেলের ভিডিও রয়েছে, বা আপনারা যে কোনো ভিডিও দেখে নেবেন। সেক্ষেত্রে আপনাদের যে অর্থাৎ এটা যে স্মার্ট অর্থাৎ আপনার ডিজিটাল যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে এটি দিবেন, যেটি দিয়ে দিবেন। তারপর আপনি প্রতি মাসে যত টাকা জিবি ফান্ডে কাটা কেটে রাখেন বা জমা রাখেন সেটি 12 গুণ করে দেবেন। এরপর হচ্ছে এখানে যে অ্যাপ্রুভ বেনেভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমরা কল্যাণ ট্রাস্টে অর্থাৎ প্রতি মাসে 150 টাকা করে জমা দিই, সেটি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে, এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে 0 করে দিচ্ছি। তাহলে মোট আমার কত হচ্ছে, জিপিতে 12 মাসে 12,000 টাকা, আর কল্যাণ হচ্ছে আপনার 115 টাকা করে 150 টাকা করে 12 মাসে 1800 টাকা, এই মোট 13,800 টাকা। সেভ ড্রাফট। এখন যা চলে আসছি সেভ অ্যান্ড কন্টিনিউ।
এখন এখানে বলছে যে RT 10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়েট টু সাবমিট। আপনি আপনার যে খরচাটা হয়ে থাকে বছরে, আপনার এখানে হচ্ছে খাবার দাবার, কাপড় চোপড়, এখানে আছে অটো অন ট্রান্সফার এক্সপেন্স, হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, ফেস্টিভ্যাল অ্যান্ড আদার্স রয়েছে। আপনি যদি এই যে আপনি এখানে যে আমি ব্যয়টি দেখেছি আমার 1 বছরের খরচা বা খরচ 2,34,000 টাকা, 14-12 টাকা। এটি আপনি চাইলে যদি একবারে যদি মোট অ্যামাউন্টটা দিয়ে দিতে চান, তাহলে আপনি এই যে ক্লিক করবেন, নোটে ক্লিক করলে পরে তখন শুধুমাত্র এখানে একটি ঘর আসবে, এতে হলে ঘর কিন্তু তখন আর থাকবে না। আর আপনি চাইলে ভেঙে ভেঙে দিতে পারবেন, আমি এখানে ভেঙে ভেঙে দিয়েছি। আপনি চাইলে এখানে নোটে ক্লিক করে তখন আপনি শুধুমাত্র এখানে একটা ঘর থাকবে, এতে হলে ঘর আর থাকবে না। আপনি চাইলে সেভাবে দিতে পারেন। আমি ভেঙে ভেঙে দিয়েছি খরচাটা আমার কোথায় কত গেছে। আমি চলে যাবো সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন আপনার এখানে আছে যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ পরিসম্পদ, যেটা কোথায় কী সম্পদ আছে সেখানে দেখাইতে হবে। বিজনেস ক্যাপিটাল, আমার বিজনেস ক্যাপিটাল নাই। নন এগ্রিকালচারাল প্রপার্টি, আমার কিছু নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে। আপনি যখনই এখানে দেখুন, আমি দেখে দিচ্ছি, এখান থেকে বক্সে ক্লিক করছি, সাথে সাথে কিন্তু এরকম ঘর চলে আসবে, এরকম ঘর চলে আসবে। আপনার সম্পত্তির জমিটা কোথায় আছে, আপনার সেটা কিনা না ইন্টারনেট বা গিফট এখানে পাইছেন সেটা দিতে হবে। এখানে তো জমি কতটুকু আছে এখানে দিতে হবে, আপনার ডিসিবল হিসাবে না একর হিসাবে। এখানে আপনার যখন যদি কিনে থাকেন সেটি মূল্য কত, এখন সেটাই এখন মূল্য কত হবে, এটি ইনকাম ইয়ারের শেষে। যেহেতু আমার যেহেতু কৃষি জমি এখানে নেই, এখানে আমি কৃষি জমি দিচ্ছি না, তুলে দিচ্ছি এখান থেকে। আর যদি এখানে আমি অকৃষি জমি আছে, আমি বক্সে ক্লিক করে দিচ্ছি, সাথে সাথে আমার এটি চলে আসছে, এখানে আমি জমিটি উল্লেখ করে দিচ্ছি। ফিনান্সিয়াল এসেট, এখানে ফিনান্সিয়াল এসেট রয়েছে এখানে আমার যে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিস, ইউনিট সার্টিফিকেট, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট যাদের আছে তারা দিবেন। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে আপনারা টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, এটা কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, ইস্যু ডেট কবে, মূল্য কত, সঞ্চয়পত্র মূল্য কত, কিন্তু এটা আমার নাই, আমি এখান থেকে দিচ্ছি না। আমার ডিপিএস রয়েছে এখানে, ডিপিএস কোন ডিপিএস রয়েছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আমার সর্বশেষ অর্থাৎ 30 জুন 2024 তারিখ পর্যন্ত কত টাকা ব্যালেন্স রয়েছে এটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমার একটি ডিপিএস রয়েছে এখানে, সর্বশেষ ঠিক এটি সিস্টেম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডিপিএস, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং সর্বশেষ 30/6/2024 পর্যন্ত কত টাকা ব্যালেন্স রয়েছে এটা এখানে দেখে দিয়েছি, ঠিক এটিও তাই। এরপরে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, এটা হচ্ছে আমার জিপিএফ। আমরা সরকারি চাকরিজীবী হিসেবে প্রত্যেকেরই জিপিএফ ফান্ড থাকে, অবশ্যই থাকবে সরকারি চাকরি করলে। সেখানে অবশ্যই এটি যে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, এখানে ক্লিক করবেন, তখন এরকম একটি ঘর চলে আসবে। এখানে ক্লিক করে দিয়ে দেবেন জিপিএফ, আপনার অ্যাকাউন্ট নাম্বার, ওই যেটা আমি দেখেছিলাম কিছুক্ষণ পূর্বেই, একটু দেখে দিই। এই যে এই অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দেবেন। এরপর এখানে আপনার 30/6 পর্যন্ত আপনার এই যে এইটা হচ্ছে সেই আমার জিপিএফ স্লিপটাই দেয়, এটা এটা হচ্ছে জিপিএফ স্লিপটি। এখানে প্রফিট ফর দ্য ইয়ার, আমি যেহেতু প্রফিট বা লাভ নেই না, এটা কিন্তু আমি তখন প্রথম বা দ্বিতীয় পেজ থেকে দেখেছি যে আমি নেই না। এটা যাদের ক্ষেত্রে যারা প্রফিট নিয়ে থাকেন তারা এখানে দিবেন, প্রথম বা দ্বিতীয় পেজে যখন ইনকাম আসে সেখানে দিয়ে দিবেন। এখন আমার কত টাকা আছে জিপিএফ ফান্ডে সেটা আমি দিয়ে দিয়েছি, আপনারা জিপিএফ স্লিপ তুলে নেবেন। এবার ফার্নিচার ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম, এখানে আপনি চাইলে ভেঙে ভেঙে দেখাতে পারবেন, যদি আপনি চাইলে পৃথক পৃথকভাবে লিখে দিতে পারবেন যে মোবাইল পার্সেস পাঞ্জাবলে দিতে পারবেন। আর যদি না চান আমি একবার দিয়ে দেবো ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, তা হয়ে যাবে। এখানে আমি ডিলিট করে দিচ্ছি। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে ক্লিক করার পরে আপনার আবার এই 3টা অপশন আসবে যে ক্যাশ ইন হ্যান্ড,
আপনার কত টাকা আসছে হাতে দিয়ে দিয়েছে, 2000 টাকা দিয়েছে এখান থেকে। তা আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স যদি থাকে দেবেন এখানে, না হলে না। এখন এখানে রয়েছে যে আদার অফ হলো আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স। এই যে প্রথম পেজে দেখেছিলাম আমি যে মোট কত টাকা আমার ব্যয় করি আমার জীবন পরিচালনার জন্য, কত টাকা ব্যয় করে থাকি, এক বছর কত খরচ হয়, সেটি কিন্তু এখানে অটোভাবে চলে এসেছে। লোন ডিডাকশন, যদি কোথাও যদি লোনের টাকা কর্তন করে থাকেন, দেখা যাচ্ছে আপনি লোন ছিল, লোনটা আপনি লোনের টাকা পরিশোধ করেছেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি টাকাটা দিয়ে দেবেন, কত টাকা লোন পরিশোধ করছেন দিয়ে দেবেন এখান থেকে। গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন, আপনি যদি কাউকে গিফট দিয়ে থাকেন, যাকে দিয়েছেন তার নাম, তার 3 নাম্বার, কত টাকা দিয়েছেন। গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, যদি কাউকে আপনি কোনো গিফট দিয়ে থাকেন, নেম অফ দ্য রিসিভার, অর্থাৎ যাকে দিয়েছেন তার নাম, তার 3 নাম্বার, অ্যামাউন্ট নাম্বার। এখানে একটা বিষয় বলা দরকার, আপনি যদি কাউকে গিফট দিয়ে থাকেন তাহলে সে যখন আবার আয়কর অর্থাৎ অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল করবে, তখন তাকে কিন্তু রিসিভার হিসেবে কিন্তু তাকে একটা অপশন দেখাতে হবে যে আমি নিয়েছি, সে যে কত টাকা পেয়ে এলো বা সে কত টাকা সে কত থেকে পেয়েছে সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে সে কার কাছ থেকে টাকাটা নিয়েছে। আপনি যেমন দিয়েছেন তাকে, আবার সে কিন্তু তখন দেখবে নিবে যে সে রিসিভ করছে টাকাটা আর কি। তাই আমি যেহেতু কাউকে টাকা দিইনি, আমি দিয়ে দিচ্ছি, নোট করে দিচ্ছি। সোর্স অফ ফান্ড, ইনকাম শোন ইন দ্য রিটার্ন, আপনার এটি হচ্ছে আপনার ওই যে মূল যে বেতন রয়েছে, মূল বেতন প্লাস উৎসব ভাতা, এই টাকাটি অটোমেটিক এখানে চলে এসেছে। এবং এটি হচ্ছে আপনার এই মূল বেতন এবং উৎসব ভাতা বাদ দিয়ে বাকি যে টাকাটা রয়েছে এটা কিন্তু এখানে চলে এসেছে। আদার রিসিপ্ট, যদি কাগজটি যদি কিছু টাকা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কে দিয়েছে এটি উল্লেখ করতে পারবেন। এখানে রেফারেন্স এখানে নীল দিলে হবে বা কত টাকা আপনি নিয়েছেন কাগজ থেকে সেটা এখান থেকে দিতে হবে। তবে যারা প্রথমবার অনলাইনে আয়কর দাখিল করবেন, রিটার্ন দাখিল করবেন, তাদের ক্ষেত্রে তাদের কিন্তু আপনার এই নিজ সম্পদ থাকবে না। সেক্ষেত্রে নিজ সম্পদের যদি অতিরিক্ত খরচা হয়ে থাকে সেক্ষেত্রে আদার রিসিপ্ট দিয়ে এখান থেকে টাকা নিয়ে ব্যালেন্স করতে হবে। আর গত বছর আমার নিট সম্পদ ছিল, নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম, আমি যেহেতু গত বছর প্রথম অনলাইনে দাখিল করেছিলাম সেখানে আমার নিট সম্পদ ছিল, এইটা দিয়েছি এখান থেকে। এরপর এখানে আমার গ্রস ওয়েলথ, আমি যে টাকাটা আয় করেছি এবং সেটা ব্যয় করেছি, ব্যয় করার পর আমার যে গত বছর নিট সম্পত্তি ছিল এটার সাথে যোগ হয়েছে এটা এই যে আমি মোট এত টাকা ইনকাম করেছি এক বছরে, এত টাকা আমি তার মধ্যে এটা ছিল আমার ব্যয়, এত টাকা আমার অবশিষ্ট জমা থাকে, এর সাথে এটা জমা হয়, এটা হয়েছে। এটা আমি আবার বলছি, এখানে আমি এক বছর ইনকাম করেছি, এটা আমার খরচা হয়েছে, এটা খরচা হওয়ার পরে এটা আমার জমা ছিল, এটার সাথে এটা যোগ হয়ে এটা হয়েছে। এটা ডিফারেন্স কিন্তু অবশ্যই আপনাকে 0 আনতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনার এখানে কিন্তু অবশ্যই ডিফারেন্স 0 আনতে হবে। দেখুন এখানে যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এই পেজে গিয়ে আপনার কিন্তু অবশ্যই এখানে ডিফারেন্স কিন্তু 0 আনতে হবে। প্রয়োজন আপনাকে এখানে কিছু খরচা কম বেশি করতে হবে। যদি এখানে যদি 0 না আসে তাহলে আপনাকে অবশ্যই এখানে কী করতে হবে, প্রয়োজন আপনাকে ব্যয়টা কম বা বেশি করে আপনাকে এখানে 0 করতে হবে। তাহলে না হলে কিন্তু অবশ্যই আপনি সাবমিট করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে অবশ্যই আপনাকে কিন্তু ডিফারেন্সে 0 আনতেই হবে। সেভ ড্রাফট, এখন চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে আমার সব তথ্য চলে এসেছে, এটা আমি এখন এখানে সেভ করবো, এটি সেভ।
এবং সেখানে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে আমি দিয়ে দেবো। এই আমি যে রিটার্নটি এখন তখন প্রস্তুত করলাম সেটা এখন আমার চলে এসছে। চাকরি হতে আয়, ভাড়া হতে আয় 0, কৃষি থেকে কোনো আয় নেই ইত্যাদি, এগুলো দেখে নেবেন। আর্থিক পরিসম্পদ, এই যে মোট আমার এই যে মোট আয়, যেটি আমার কর রেয়াত, এটি আমাদের যাদের ক্ষেত্রে আয় কর দিতে হয় তাদের ক্ষেত্রে কর একটা কাজ করে, তাছাড়া এটি প্রয়োজন নাই। এবং সব তথ্য ক্ষেত্রে রয়েছে মূল বেতন, বিশেষ বেতন, আপনার চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা ইত্যাদি সব চলে এসেছে এখানে। এরপর এই যে এখানে আমার কত খরচা করি, ব্যক্তিগত পরিবারের ভরণ খরচ কত, সব তথ্য চলে এসেছে এখানে। সর্বশেষ সাবমিট রিটার্ন, এখানে যদি সাবমিট ক্লিক করি আপনার কাছে হ্যাঁ বা না পারমিশন চাইবে। যদি এসে দেই তাহলে আমার রিটার্নটি সাবমিশন হয়ে যাবে, তখন সে সাকসেস দেখাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনি এইভাবেই যে কোনো আপনি চাকরিজীবী হয়ে থাকেন নিজেই আপনার সার্টিফিকেটটি অনলাইনে দাখিল করতে পারবেন। এখন এখানে বাম পাশে রয়েছে ট্যাক্স রেকর্ড, এখানে টিন সার্টিফিকেট, এখান থেকে আপনি টিন সার্টিফিকেটটি আপনি দেখতে পারবেন। আপনার যে টিন সার্টিফিকেটটা রয়েছে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর রয়েছে যে এক্সপ্রেস সার্টিফিকেট, হ্যাভ ইউ সাবমিটেড ইউর রিটার্ন, আপনি যখন এইটি সাবমিট করে ফেলবেন তখন কিন্তু আপনি এখান থেকে এটি আপনার সার্টিফিকেট নিতে পারবেন। এখান থেকে সার্টিফিকেট স্ট্যাটাস, এটি অ্যাকনোলেজমেন্ট প্র্যাকটিস শেখার, প্লিজ সাবমিট ইউর রিটার্ন ইন অনলাইন ফার্স্ট, এর আগে আপনাকে কী করতে হবে, সাবমিট করতে হবে, তারপর আপনি নিতে পারবেন রিটার্ন। এটা ঠিক তাই। চালান, এই হিস্টোরিতে এখানে চলে যাব। হিস্টোরি থেকে আপনি বিগত সালের টিন সার্টিফিকেট তুলতে পারবেন। দেন সিলেক্ট রেকর্ড টাইপ, আমি হিস্টোরি থেকে আমি কী তুলতে চাই, ট্যাক্স রিটার্ন, চালান, ট্যাক্স সার্টিফিকেট, আমি দিচ্ছি ট্যাক্স সার্টিফিকেট, বছরটা এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে ভিউ, দেখুন আমি গত বছর যেটা দাখিল করেছি সেটি এটি এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। গত বছর আমি কত টাকা আমি 42 নম্বর ছিল, এটি এখান থেকে দেখা যাচ্ছে। আমি আবার হিস্ট্রিতে চলে যাই। হিস্ট্রিতে আমি চলে যাচ্ছি এখান থেকে আবার। আপনি এখান থেকে হিস্ট্রি থেকে আপনি আপনার গত সালের ট্যাক্স সার্টিফিকেট রিটার্ন আপনি তুলতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি এই ভিডিওটি কাজে আসে আপনাদের প্রতি অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।